সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। এই অনুষ্ঠান আপনারা বৈশাখী টেলিভিশনের পর্দায় ছাড়াও বৈশাখী টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও দেখতে পাচ্ছেন। আজ আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব উপজেলা নির্বাচন দলের কেন্দ্রীয় নির্দেশ তৃণমূল অকার্যকর কেন। এই আলোচনায় স্টুডিওতে অতিথি হয়ে এসেছেন দুজন, তাদের সঙ্গে প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে প্রথমে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, এবং রয়েছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা বিষয়বস্তু বলেছি, আলোচনা শুরু করবার আগে একটু দেখতে চাই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। 6 দিনের সফরে থাইল্যান্ড গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, কাল যোগ দেবেন জাতিসংঘের একটি অনুষ্ঠানে। তাপদাহ কমছে না, বরং বাড়তে পারে হিট অ্যালার্ট। ঢাকার বাতাসে দূষিত গ্যাস তীব্র গরম লাগার কারণ ধারণা বিশ্লেষকদের। চলতি অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার গত 5 বছরের মধ্যে কম। অর্থনীতিবিদদের দৃষ্টিতে এই ধীরগতি স্বাভাবিক। উপজেলা নির্বাচন থেকে মন্ত্রী এমপিদের স্বজনরা না সরলে ব্যবস্থা, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেছেন নির্বাচন কমিশনার আনিসুর। এবং ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দিতে হাইকোর্টও নির্দেশ। কক্সবাজারে কত রোহিঙ্গা ভোটার হয়েছে জানতে চেয়েছে হাইকোর্ট। শিরোনামগুলো দেখছিলাম, দেশ জুড়ে তাপপ্রবাহ চলছে, এগুলো সংবাদ অন্যান্য গণমাধ্যমে একই ধরনের সংবাদ রয়েছে। তবে আমরা আলোচনা করব উপজেলা নির্বাচন এবং বড় দুই দলের কেন্দ্রীয় নির্দেশনা তৃণমূলে কেন অকার্যকর, এই বিষয় নিয়ে আলোচনা শুরু করবার আগে একটু দেখতে চাই এই বিষয়ে একটি প্রতিবেদন আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয়েছে। সেই প্রতিবেদনটি দেখে নিয়ে আলোচনা শুরু করব। বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় সমসাময়িক রাজনীতি, আসন্ন উপজেলা নির্বাচন, বিএনপির আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। উপজেলা নির্বাচনে কেন্দ্রের নির্দেশনা না মেনে সংসদ সদস্যদের স্বজনেরা নির্বাচনে আছেন এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের জানান, তাদের বিরুদ্ধে যথাসময়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে প্রত্যাহার যারা করবে না সে ব্যাপারেও আমাদের পার্টি সময় মতো এর সিদ্ধান্ত অবশ্যই নেওয়া হবে। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের নির্দিষ্ট প্রত্যাহারের তারিখ ছাড়াও পরেও কেউ ইচ্ছা করলে প্রত্যাহার করতে পারে। বিএনপির সমাবেশের দিনে আওয়ামী লীগেরও সমাবেশ থাকে কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাস থেকে জনগণকে রক্ষায় কর্মসূচি দেয় আওয়ামী লীগ। বিএনপি একতরফা কোনো সমাবেশ করতে গেলে তারা ওখানে সন্ত্রাসের বিষয়টি এসে যায়। আমরা মাঠে থাকলে তারা সন্ত্রাস করার বিষয়ে একটা বাধা তারা মানসিকভাবে পাবে। বিএনপির চোরাগুপ্তা হামলা প্রতিহত করতে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ সবসময় মাঠে থাকবে বলেও জানান ওবায়দুল কাদের। প্রতিবেদনটি দেখছিলাম, অ্যাডভোকেট সায়েম খান, আপনাকে দিয়েই আলোচনাটা শুরু করতে চাই। উপজেলা নির্বাচনে এবার দলীয় প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী দেয় নাই, শুরু থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে, যদিও আইনে রয়েছে দলীয় প্রতীকে নির্বাচন করার, কিন্তু দলীয় প্রতীকে প্রার্থী না দিলেও ওপেন রেখেছে। কিন্তু তারপরেও এখানে মন্ত্রী এমপিদের স্বজনরা যাতে নির্বাচনে অংশগ্রহণ না করে সেই নির্দেশনা দেওয়া হয়েছিল, এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকরা সেই নির্দেশনা যারা যারা প্রার্থী হয়েছিলেন তাদেরকে এবং সংশ্লিষ্ট মন্ত্রী এমপিদের জানিয়েছিলেন। তারপরও প্রার্থিতা প্রত্যাহারের সময় চলে গেল, এই কেন্দ্রীয় নির্দেশ মানা হচ্ছে না। কেন অকার্যকর, কেন মানা হচ্ছে না? ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি বলেছেন যে এখনও সময় আছে, তারপরে কি হবে? ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাই আমার সহালোচক হিসেবে উপস্থিত আছেন নিপুণ দিদি। শুভেচ্ছা জানাই বৈশাখী টিভির দর্শক শ্রোতাদের যারা রাত জেগে আজকের অনুষ্ঠান দেখছেন। দেখেন, আপনি দলের নির্দেশনা অকার্যকর সম্পূর্ণ মোটা দাগে শতভাগ নিশ্চিত হয়ে এই সিদ্ধান্ত আপনি উপনীত হওয়ার এখনও সময় আসেনি বা সুযোগ আসেনি।
আপনি একটা জায়গায় খেয়াল করলে দেখবেন, একটা রাজনৈতিক দল যখন একটি নির্দেশনা দেয়, সেই নির্দেশনা দেওয়ার পিছনে তার কিছু কারণ থাকে এবং সেই নির্দেশনা মাঠে বাস্তবায়িত হওয়া এবং সেটা মাঠে বাস্তবায়িত না হওয়ার পিছনে কিছু প্রভাবক, চলক বা আমরা যেটাকে ইংরেজিতে ভেরিয়েবলস বলি, সেগুলো থাকে। তা আপনি যদি দেখেন, তাই সেই জায়গায় প্রথম যে জায়গাটা আমাকে দেখতে হবে, সেই জায়গাটা হলো একটা সাংগঠনিক শক্তি। একটা দলের সাংগঠনিক শক্তি যখন জোরালো থাকে, তখন সেই দলের সাংগঠনিক নির্দেশনাটা খুব গুরুত্বপূর্ণভাবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত মানা হয়। এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের চাইতে এই সাংগঠনিক শক্তিটা ধারণ করে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের এই সাংগঠনিক শক্তি যে কোনো রাজনৈতিক দলের চাইতে বেশি বলেই বাংলাদেশ আওয়ামী লীগ যখন যে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত একবার সঠিকভাবে সেটা বাস্তবায়িত হয়েছে এবং বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য তাদের স্যাক্রিফাইস করেছে। এটার উদাহরণ আপনি আওয়ামী লীগের বিরোধী দলে এবং সরকারি দলে আপনি যদি দেখেন, দেখতে পাবেন যে আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন যে আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে, সেই আন্দোলন সংগ্রামে কেন্দ্র থেকে যে আন্দোলন সংগ্রামের যে রূপরেখা বা কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তা তৃণমূল পর্যন্ত বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করেছে এবং আন্দোলন সংগ্রামে অতীত ইতিহাস সাক্ষ্য দেয় যে আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামে সফল হয়েছে। না, বিরোধী দলের আওয়ামী লীগ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ এটার এক কিনা এটা মনে করেন কিনা, এটা একটা ভিন্ন প্রশ্ন। এটা ভিন্ন, কিন্তু এই যে আপনি বললেন যে সব মানে কেন্দ্রের নির্দেশ তৃণমূল পর্যায়ে মানা হয়, আপনার কাছে কোনো তথ্য আছে কিনা যে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মন্ত্রী এবং এমপিদের স্বজন, ভাই বোন, আত্মীয় স্বজন যারা নির্বাচনে দাঁড়িয়েছিলেন, কেন্দ্র বলেছে তোমরা প্রত্যাহার করো? এখন পর্যন্ত কতজন দাঁড়িয়েছিল এবং কতজন প্রত্যাহার করেছে, এই তথ্য বলতে পারবেন? হ্যাঁ, ৩৫ জনের মতো দাঁড়িয়েছে এবং সেখানে 10 জনের মতো প্রত্যাহার করেছে। এখানে যারা প্রত্যাহার করেনি, এর মধ্যে অন্য ধরনের ব্যাখ্যা এসেছে। আপনি যে আমাদের যে নির্দেশনাটা গিয়েছে বা সংবাদপত্র বা মিডিয়ায় যে নির্দেশনাটা এসেছে, সেটা মোটা দাগে একটা নির্দেশনা আপনি দেখতে পাচ্ছেন মন্ত্রী, এমপি, সংসদ সদস্যদের নিকট আত্মীয় স্বজন। পরবর্তীতে নিকট আত্মীয় স্বজন কারা হবে সেটা নিয়ে আমাদের মধ্যে একটা আলোচনা হয়েছে এবং যারা রানিং উপজেলা পরিষদের চেয়ারম্যান আছেন বা দীর্ঘদিন ধরে রাজনীতি করতেছেন, তাদের বিষয়ে দলে এই সিদ্ধান্তে থাকবে কিনা সেটা দেখার এখনও সময় আছে এবং এর জন্য আমাদের সামনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা হবে এবং সেখানে দীর্ঘ এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা হবে, তারপরে এই সিদ্ধান্ত গৃহীত হবে। এখন আপনি যদি দেখবেন যে আমাদের এই প্রথম ধাপের নির্বাচনের জন্য যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তারা নির্বাচনী মাঠে অনেকটা নেমে পড়েছিলেন এবং তারা নির্বাচনের একটা প্রতিযোগিতার মধ্যে নেমে গিয়েছিলেন। এখন নেমে যাওয়ার পরে খুব বেশি দিন হয় না যে এই নির্দেশনাটা গিয়েছে, তার মানে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার পরে তাদের কাছে নির্দেশনাটা পৌঁছেছে। এই কারণে একটা প্রার্থী যখন নির্বাচনী প্রস্তুতি নিয়ে যায়, হঠাৎ করে যখন তার কাছে এটা গেছে, সেই প্রস্তুতি থেকে সরে আসতে বা তার সিদ্ধান্ত গ্রহণে সময়টা সে পায়নি। এ কারণে আমাদের পার্টির সাধারণ সম্পাদক বলেছেন যে নির্বাচন কমিশনের যে বেঁধে দেওয়া যে সময়, সেই সময় হয়তো শেষ হয়ে গিয়েছে, তবে নির্বাচনের দিন পর্যন্ত অন্য প্রার্থীকে সমর্থন করে সরে যাওয়ার সুযোগ আছে। তারপরেও আমি কেন প্রার্থীরা নির্বাচনে মাঠে সক্রিয় হওয়ার পর, প্রচারণা নামার পরে কেন্দ্র এই নির্দেশ দিল এত দেরিতে, এটা একটা বড় প্রশ্ন। আমি আসবো আপনার কাছে। এছাড়া মন্ত্রী এমপির স্বজন হলেই যে নির্বাচন করতে পারবে না, এটাই বা আওয়ামী লীগ কেন মনে করলো, এই প্রশ্ন রেখে যাচ্ছি সাইম খান। আমি আসবো নিপুণ রায়চৌধুরী, আপনার কাছে একই প্রশ্ন করি। বিএনপি খুব অনেক আগে ঘোষণা দিয়ে নির্বাচন বর্জন করেছে, জাতীয় নির্বাচন বর্জন করেছে, উপজেলা নির্বাচনও করবে না, এই ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। তারপরেও বিএনপির স্থানীয় পর্যায়ের অনেক নেতাকর্মী, তার মধ্যে জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকও রয়েছেন, এই উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন। তার মানে বিএনপির কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তৃণমূলে মানা হচ্ছে না, এরকম? অসংখ্য ধন্যবাদ আপনাকে, সেই সাথে সম্মানিত সহ আলোচক এবং বৈশাখী টিভি সকল দর্শককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সর্বপ্রথম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা গণতান্ত্রিক ধারাকে বিশ্বাস করি এবং মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম হয়েছে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য এবং সেটা চলমান আছে। তো বিভিন্ন সময়ে প্রেক্ষাপটে দাঁড়িয়ে, যেমন আপনার 2008 থেকে এখন পর্যন্ত এই দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশের গণতন্ত্রের যে সর্বপ্রথম যে ধাপ একটি নির্বাচন, 5 বছর পর পর আপনি আপনার গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, যেটা
সাংবিধানিক অধিকার আপনার, সেটা প্রয়োগের মাধ্যমে, ভোট প্রয়োগের মাধ্যমে আপনি আপনার নির্বাচিত সরকার গঠন করতে পারবেন, নির্বাচিত ব্যক্তিকে নির্বাচন করতে পারবেন, হ্যাঁ, এবং আপনার মনোনীত ব্যক্তি এবং দলই হবে আপনার সরকার কিংবা বাংলাদেশের সরকার। কিন্তু খুব দুঃখজনকভাবে হলেও যে একটি অবৈধ সরকার 2008 সালে নির্বাচনের পর অবৈধ ক্ষমতাকে মানে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করে ক্ষমতায় এসে তারা টোটাল নির্বাচন প্রক্রিয়াটাকে বিতর্কিত করে ফেলেছে। 14 সালে নির্বাচন 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং পরবর্তীতে আরেকজন বিনা প্রতিদ্বন্দ্বী 154 জন। 2018 সালে দিনের ভোট রাতে হয়েছে, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে। কিন্তু এই যে নির্বাচনে 14তে বর্জন করা এবং 18তে মানে অংশগ্রহণ করা, এই উপলব্ধি থেকে কিন্তু বোঝা গিয়েছে যে দলীয় সরকারের অধীনে কোনোভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আর বর্তমান যে মানে এই শাসক গোষ্ঠী যারা অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে দলীয়করণ করে ফেলেছে, আপনার বিচার বিভাগকে দলীয়করণ করে ফেলেছে এবং বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রযন্ত্রগুলোকে দলীয়করণ করে ফেলেছে। সেই জায়গায় নির্বাচন সুষ্ঠু হবে এখন এটা পাগলও বিশ্বাস করে না। আপনি যদি একজন মানে অশিক্ষিত একজন শ্রমিককেও যদি জানতে চান যে মানে অক্ষর জ্ঞান নাই, সেই ব্যক্তিটিও বলবে যে শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সেই জায়গা থেকে দল সিদ্ধান্ত নিয়েছে 2023-এ যে 2024-এর যে নির্বাচন, 7 জানুয়ারি দ্বাদশ নির্বাচন, সেই নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ 63টি রাজনৈতিক দল কিন্তু বর্জন করেছে এবং এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। দেশনায়ক জনাব তারেক রহমানের আহ্বানে 12 কোটি ভোটার এই নির্বাচনকে বর্জন করেছে। 3-4% জনগণের ভোটার হয়েছেন, মানে ভোটে নির্বাচিত হয়েছেন এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী এবং অবৈধ সরকার, হ্যাঁ, অবৈধভাবে ক্ষমতা আসীন হয়েছে। আপনি দেখেন একটা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমটা কিভাবে আপনাকে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না, যেখানে জাতীয় সংসদ মানে জাতীয় নির্বাচন যেটা পালা বদলের নির্বাচন, ক্ষমতার পালা বদলের নির্বাচন, সেই নির্বাচনকে জনগণের স্বার্থে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সবসময় বিশ্বাস করি যে আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ। যেখানে জনগণ তার অধিকার প্রয়োগ করতে পারবে না, যার সেই পরিবেশ নাই, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করবে, না, সেই দল কিন্তু আমরা না। আচ্ছা, একটা এমপি মন্ত্রী হওয়া এটা আমাদের জন্য বেশি কিছু না, মানে পাওয়া না। আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি কি জানেন? বাংলাদেশের জনগণের ভালোবাসা এবং আস্থা বিশ্বাস, যেটা আমরা অর্জন করেছি। 7 জানুয়ারি নির্বাচন জনগণ বর্জন করেছে বিএনপির আহ্বানে, 62টি রাজনৈতিক দলের আহ্বানে, হ্যাঁ। তো সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আর এই যে উপজেলা নির্বাচন, এখন আমি আপনাকে যেটা বললাম, এখন শিশুরাও বুঝতে শিখেছে যে বাংলাদেশে এখন নির্বাচন মানে কি, যে 10 বছরের ছোট শিশু যেও ভোট প্রয়োগ করতে পারে। এটা হচ্ছে বাংলাদেশের নির্বাচনের নমুনা, আপনার দিনের ভোট রাতে করা। আর এখন সেই জায়গায় আমি আপনাকে বলি, নির্বাচন বর্জনের যে দলীয় সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে আপনারা যথার্থ মনে করছেন। আমি আপনাকে বলি ভাই, বিএনপি একটি বড় বৃহৎ রাজনৈতিক দল, এই দলকে ভাঙার জন্য অনেক ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগ, ঠিক আছে। জাতীয় নির্বাচনে বিএনপির অসংখ্য নেতৃবৃন্দদেরকে নেওয়ার জন্য অনেক ধরনের চাপ সৃষ্টি করেছে, মামলা দিয়েছে, হয়রানি করেছে, গ্রেফতার করেও কিন্তু কারাগারে নানান ধরনের হয়রানি করেছে, পরিবারকে হয়রানি করেছে। একজন নেতাকর্মীকেও নিতে পারে না, 2-1 স্বার্থশীল নেতৃবৃন্দ ছাড়া, 2-1। তো 150টি উপজেলাতে নির্বাচন হবে, প্রথম ধাপের নির্বাচন। সেখানে 49 জন মনোনয়ন দাখিল করেছিল বিএনপিতে, হ্যাঁ, আমাদের দপ্তরের রিপোর্ট আমি আপনাকে বলছি, হ্যাঁ। গত সোমবার প্রত্যাহারের দিন ছিল, লাস্ট ডে, সেখানে 11 জন প্রত্যাহার করেছে। এখন আপনি দেখেন এই 150 জনের মধ্যে 49 জন, আপনার 49 জনের মধ্যে 11 জন প্রত্যাহার করেছেন এবং অনেকে ঘোষণা দিয়েছেন, প্রেস ব্রিফিং করেছেন, আমরা নির্বাচন করব না, নির্বাচন বিমুখ। এবং যারা প্রত্যাহার করেছে তাদেরকে
পরের দিন কোর্টে সারেন্ডার দিতে গিয়েছে, তাদেরকে গ্রেফতার করে নিয়েছে। এই যে বিভিন্ন ধরনের ভয় ভীতি এবং এই যে এই 49 জনই ধরেন যারা মনোনয়ন কিনলো, তারা কতজন হেভিওয়েট নেতা আছে আপনি আমাকে বলুন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান নীতি নির্ধারক মণ্ডলী স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে তিনি সিদ্ধান্ত জানিয়েছেন, দলের সিদ্ধান্ত সবার সাথে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত জানিয়েছে এবং মাঠ পর্যায়ে সেটা জরিপ করা হয়েছে। একজন উপজেলা সাবেক চেয়ারম্যানও বলে নাই যে এই নির্বাচনে আমাদের যাওয়া উচিত। এটা মাঠ জরিপের। আমি আমার কথাটা শেষ করে নিই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সরাসরি সবার সাথে বাই ফোনে ওভার ফোনে কথা বলেছেন। এখানে আপনার ভাইস চেয়ারম্যান আছেন সেন্ট্রাল কমিটির, তারপরে হচ্ছে বিভিন্ন পর্যায়ে সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, সাবেক উপজেলা চেয়ারম্যানরা আছেন, তারা তাদের মতামত দিয়েছেন। 288 জনের মতামত তিনি গ্রহণ করেছেন ওভার ফোনে, হ্যাঁ। এবং মতামত গ্রহণ করে সেখানে 10-12 জন হয়তো এই নির্বাচনে যাওয়ার মানে জাস্ট একটা মৌন সমর্থনের কথা বলেছেন, তাও বা পুরোপুরিভাবে না। সেই জায়গা থেকে দল একটা সিদ্ধান্ত নিয়েছে আমরা এই নির্বাচনে যাব না। তো এখন এটা তো তৃণমূলের মতামতের বহিঃপ্রকাশ, হ্যাঁ। সেই জায়গাতেই তো আপনার 49 জন যারা দাঁড়িয়েছেন, আমি তো আপনাকে বললাম একজন হেভিওয়েট নেতার নাম আপনি বলতে পারবেন না, যেখানে 11 জন অলরেডি প্রত্যাহার করেছে এবং কথা বলে একাধিক নেতৃবৃন্দরা তারা বলেছে যে মানে গণমাধ্যমে বলেছে যে আমরা এই নির্বাচনে প্রত্যাহার করব এবং এই নির্বাচনের সাথে আমরা সম্পৃক্ত না। এখন দলীয় সিদ্ধান্ত আমি যেখানে বলছি যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে সরকার অবৈধ ক্ষমতায় টিকে থাকার জন্য, এবং এই নির্বাচন যেখানে জাতীয় নির্বাচনে বিএনপি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জনগণের পক্ষে দাঁড়িয়েছে, এই নির্বাচনে আমাদের কোন ভাবনা নাই। কে উপজেলা চেয়ারম্যান হবে, কে কি না হবে উনরা নিজেরাই জানে। উনরা উপজেলা চেয়ারম্যান হয়েও আপনি এক আঙুলের ইশারার বাইরে নড়তে পারবেন না। কিন্তু তারপরেও যে 38 জন প্রার্থী থাকলো, হেভিওয়েট হোক বা না হোক, তারা উপজেলা পর্যায়ের নির্বাচন তো উপজেলা পর্যায়ের নেতা। এই যে 38 জন থাকলো, তারা মানলো না নেতা। আপনি শুনেন, এখন আপনি যদি তারা যে মানলো না, এখন মানলো না সেটা না, কেন মানলো না? এই কেন্দ্রের নির্দেশ আমি একটা কথা বলি, এখানে তাদেরকে প্রেসার ক্রিয়েট করে এটা করে সেটা করে এই সরকার দ্বারা সবকিছুই সম্ভব, ঠিক আছে। তার মানে আপনি বলছেন যে এই যারা প্রার্থী হয়েছে সরকারের প্রেসারে প্রার্থী হয়েছে। এখানে সরকারের প্রেসারে অবশ্যই ডেফিনেটলি, কারণ একটা ব্যক্তিকে এই যে এখন যারা উচ্চ আদালত থেকে আপনার অ্যান্টিসেপ্টির বেল নিল, তারা নিম্ন আদালতে যখন সারেন্ডার করতে যায় তাদেরকে গণহারে গ্রেফতার করে দিচ্ছে, ঠিক আছে। তো প্রেসার ক্রিয়েট কোনভাবে করা হচ্ছে না। এখন তারা এই নির্বাচনকে প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানোর জন্য মানে বোঝানোর জন্য আসলে নৌকার প্রতীক নিয়ে মাঠে যাওয়ার মতো মুখ এখন আর আওয়ামী লীগের নাই। কারণ সেই নৌকার যে ভরাডুবি তারা নিজের হাতে, শেখ হাসিনা নিজের হাতে নৌকাকে ডুবিয়ে দিয়েছে 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে। সেই প্রতীক নিয়ে তারা যেতে পারবে না বলে আজকে এই দলীয় প্রতীক দিয়েছে। এবং আমি আর একটা কথা একটু শেষ করি, আমি শেষ করে যাচ্ছি। ক্ষমতাকে খুব সহজে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা মালিক হওয়া যায়, বিদেশে পাচার করা যায়, অর্থবিত্তের মালিক হওয়া যায়, লুটপাট করে সাম্রাজ্য সৃষ্টি করা যায়। এই উদাহরণ ওনরা সৃষ্টি করেছেন বলে আজকে ওনরা এমপি মন্ত্রী ভাই ব্রাদার্স থেকে 14 গোষ্ঠী সবাইকে এই নির্বাচনে অংশগ্রহণ করাচ্ছে। এবং এটা থেকে বোঝা যাচ্ছে যে শোনেন, এই বিরত রাখাই মুখের কথা। আপনার জাতীয় নির্বাচনে বললাম আপনারা স্বতন্ত্র প্রার্থী, দামি প্রার্থী, যেই দাঁড়িয়েছে নৌকার প্রার্থী সবাই আমার। আর এখন আপনি কেন বলছেন যে তাদেরকে গণতান্ত্রিক অধিকারে যদি আপনি বিশ্বাস করেন, কখনো কাউকে আপনি না বলতে পারবেন না। বিএনপিতেও কিন্তু একই চর্চা চলছে। এখন যারা দাঁড়িয়েছে তারা নিজ দায়িত্বে দাঁড়িয়েছে এবং যারা প্রত্যাহার করছে তারা নিজ দায়িত্বভার নিয়েই কিন্তু প্রত্যাহার করছে। আমাদের কেন্দ্রের সিদ্ধান্তটা তারা মানলো না। না, কেন্দ্রের সিদ্ধান্ত মানবে না কেন? আজকে 150 জনের মধ্যে যেখানে 49 জন মাত্র একজনও মানলো না। না, একজনও মান। আপনি একটা বৃহৎ রাজনৈতিক দল, আপনি এখন সবাইকে তো একভূত করতে পারবেন না, এটা তো সম্ভব না। আপনি এক পরিবারকে তো 5 ভাইকে তো আপনি এক পাত্রে সবসময় রাখতে পারবেন না। তো যেখানে এক পরিবারে এক মায়ের সন্তান 5 জন একসাথে থাকতে পারে না, একটা বৃহৎ রাজনৈতিক দলে আপনি কিভাবে বলেন যে একজন মানল না বলে সেটা দলের সিদ্ধান্তের বাইরে চলে গেল?
এটা কোনো মানে রাজনৈতিক জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলে না আপনার এই বক্তব্যটা। অনেক ধন্যবাদ। আমরা আলোচনার একটা বিরতিতে যাব। বিরতির পরে সাইম খান আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, সেটা শুনবো। সাথে নতুন প্রশ্ন রাখছি যে এই যে প্রতিদ্বন্দ্বিতা দেখানোর জন্যই কি আওয়ামী লীগ দেরিতে এই স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেছিল কিনা, এটা শুনবো আপনার বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার, আমাদের সঙ্গে থাকুন। ফিরছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির পর আর একবার স্বাগত জানাচ্ছি ইস্পানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা আলোচনা করছিলাম উপজেলা নির্বাচন, দলের নির্দেশ তৃণমূলে অকার্যকর কেন। অ্যাডভোকেট সাইম খান, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, তার সঙ্গে শুধু যুক্ত করি যে এই যে আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা দলের নির্দেশ মানছে না এবং দ্বিতীয় ধাপের নির্বাচনে অনেকে প্রার্থী হয়েছে, এর প্রভাব তৃণমূলে কি পড়বে আওয়ামী লীগের? আপনার প্রশ্নে উত্তরে আসার আগে দিদির কথা থেকে কিছু প্রশ্নের অবতারণ আমার কাছে হয়েছে। দিদি 2008 সালের পর থেকে আওয়ামী লীগের যে সরকার, তার পরবর্তীতে গঠিত সরকারকে তিনি অবৈধ সরকার হিসেবে চিহ্নিত করেছেন। আমি প্রশ্ন রাখতে চাই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে জিয়াউর রহমান বিচারপতি সায়েম যখন রাষ্ট্রপতি হলেন, তার কাছ থেকে যেভাবে ক্ষমতা নিলেন, সেটা কোন গণতান্ত্রিক উপায়ে ছিল এবং সেটা কিভাবে বৈধ ছিল? যাদের কাছে এই অবৈধ পন্থায় ক্ষমতা নেওয়া সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতি যাদের কাছে বৈধ হয়, তাদের কাছে সাংবিধানিকভাবে এবং আইনগত উপায়ে বৈধতা নিয়ে নির্বাচিত সরকারকে অবৈধ বলে মনে হতেই পারে। দিদি এখানে 62টি রাজনৈতিক দলের কথা বললেন, যে 62টি রাজনৈতিক দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি। কিন্তু আমরা জানি নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 44টি, তার মধ্যে 28টি রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে, 16টি রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি। সেই হিসাবে 70%, প্রায় 70%-এর মতো রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। তার মানে মেজরিটি রাজনৈতিক দলও দিদিরা সাথে পাননি, এবং তার মানে বোঝা যায় যে 62টি রাজনৈতিক দল তাদের সঙ্গে রয়েছে সেগুলো প্যাট সর্বস্ব এবং ভুইফোর রাজনৈতিক সংগঠন, যেগুলো আমাদের জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন সময় বলে আসছে। দিদি এখানে বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ নাকি বিএনপিকে ভাঙতে যায়, বিএনপিকে ভাঙতে চেয়েছে। আমরা বিএনপিকে ভাঙতে যাব কেন? আমরা তো মনে করি যে বাংলাদেশ বিরোধী যে রাজনৈতিক ধারা প্রচলিত, তার প্রতিভূ হলো বিএনপি, এবং আমরা নিশ্চিতভাবে মনে করি যে বাংলাদেশের অগ্রযাত্রায় এই বাংলাদেশ বিরোধী যে রাজনৈতিক ধারা, এটা যদি বিলুপ্ত না হয়, তাহলে বাংলাদেশের অগ্রযাত্রা সবসময় একটা সুমসৃণ পথের মধ্য দিয়ে যেতে পারবে না। আর লুটপাট করে বিদেশে সাম্রাজ্য গড়া এসে এবং মানি লন্ডারিং, অর্থ পাচারের মধ্য দিয়ে কারা সাম্রাজ্য গড়েছে, এবং একটা পলায়নপর নেতৃত্ব কিভাবে তার রাজনৈতিক নেতাকর্মীদেরকে রাজনৈতিক মাঠে রেখে তাদেরকে মানে হতাশাগ্রস্ত করে তাদের সামনে নতুনভাবে কোনো স্বপ্ন দেখাতে না পেরে কীভাবে লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করছে, সেগুলো আমাদের কাছে চাক্ষুষ এবং আমাদের কাছে আমরা প্রত্যক্ষ করতেছি। এখন আপনি যেটা বললেন সেটা হলো, দেখেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে পুরো বাংলাদেশ একটা ভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়েছে এবং অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হয়েছে, যখন একটি রাজনৈতিক দল লাগাতারভাবে দেশের গণতন্ত্র এবং নির্বাচন পরিপন্থী কাজ করে এবং আদর্শিকভাবে মনে করে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে একটি অবৈধ সরকার হিসেবে চিহ্নিত করে সরকার পতনের আন্দোলনেও সফল হতে পারে না, নির্বাচন বর্জন করেও সফল হতে পারে না। একগুচ্ছ হতাশাগ্রস্ত নেতাকর্মীদের আহাজারি নিয়ে পার্টি অফিসের সামনে বিভিন্ন সময় সমবেত হয়েছে, এবং এই আহাজারি থেকে তারা ক্ষমতায় আসার বাসনা থেকে আহাজারি করেছে, কিন্তু তাদের রাজনৈতিক আদর্শ ও মতো না থাকার কারণে সেই সব নেতাকর্মীরা স্যাক্রিফাইস করতে পারে নাই বলেই তারা সরকার পতনের আন্দোলনে সফল হতে পারে না এবং নির্বাচন বর্জন করেও সফল হতে পারে নাই। যখন একটি রাজনৈতিক দল এমন একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে না, যখন আমার উপরে চাপ থেকে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার এবং অংশগ্রহণমূলক করার, তখন নির্বাচনের সাথে দেশের গণতন্ত্রের সাথে আমাকে ভিন্ন কৌশলের অবতারণা করতে হয়েছে। আপনি যে জিনিসটা বললেন, আপনি স্পষ্টভাবে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে হবে আপনাকে। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ যে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনাটা আপনি বলতেছেন স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে না। এটা বাস্তবায়ন হচ্ছে না হলো এই যে নির্বাচনে যে ধরনের একটা রেষারেষি আওয়ামী লীগের মধ্যে তৈরি হয়েছে, এটা আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় নির্দেশনাকে অমান্য করতেছে না, তার প্রতিপক্ষের সাথে যে একটা নির্বাচনী যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছিল, সেখান থেকে একটা রেষারেষি তৈরি হয়েছে। প্রতিপক্ষের রেষারেষিতে তার মধ্যে একটা ইগো
তৈরি হয়েছে, সেই জায়গা থেকে রাজনৈতিক ইগোর জায়গা থেকে এই নির্দেশনাটা হয়তো তারা এখন পর্যন্ত করতেছে না, মানে আমলে নিচ্ছে না। আমি মনে করি যে এই রেশারেশিটা এবং এই রাজনৈতিক ইগো যখন শূন্যের কোঠায় নেমে আসবে, তখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা অতীতের ন্যায় তাকে সকল ধরনের নির্দেশনা নেতাকর্মীরা যেভাবে পালন করেছে সেভাবেই পালন করবে। আপনি চিন্তা করে দেখেন, বিএনপির তো ধরনের রেশারেশি নাই, গত 15 বছর ধরে তারা ক্ষমতা নাই, ক্ষমতার বাইরে, তাদের তো ভিতরে রাজনৈতিক ইগো তৈরি হয় নাই, কিন্তু তারপরও দলীয় সিদ্ধান্ত নেতাকর্মীরা কেন মানে না? তারপরও দলীয় নেতাকর্মীরা জড়ো হয়। আপনি যদি দেখেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি বিভিন্ন পর্যায়ে যেসব সমাবেশ করেছে সেসব বিএনপির নেতারা কেন অংশগ্রহণ করেছে বা নির্দেশ মানছে না, সেটার জবাব নিপুণ রায় চৌধুরী কিছুটা দিয়েছেন। আমি নিপুণদি নাম বলতে বলছে, আমি আপনাকে নাম বলি, একেবারে স্পষ্টভাবে নাম বলে দেই। নবাবগঞ্জের গোমস্তাপুরের বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, উনি নির্বাচনে আছেন নাম। তারপরে মৌলভীবাজার জেলা বিএনপির সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বড়লেখা এবং জেলা মহিলা বিএনপি সাধারণ সম্পাদক রাহেনা বেগম, উনি পরপর 4 বার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং বারবার দল থেকে বহিষ্কৃত হয়েছেন এবং ওই সাধারণ সম্পাদক পদে উনি বহাল আছেন। যখন একটা লোক বহিষ্কার হবে তখন ভারপ্রাপ্ত হিসেবে আরেকজন যাবে, কিন্তু সেখানে কিন্তু তাকে দেওয়া নয়, ওই রাহেনা বেগমই কিন্তু আছেন। এবং আমি আপনাকে বলি, ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শামীমা আক্তার নামে একজন গণমাধ্যমকে বলেছেন, নেতারা আমাকে ফোন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেছেন, আমি তাদের বলছি নির্বাচন চালিয়ে যাব। তার মানে বিএনপির নেতাকর্মীদের একটা অংশ মনে করে যে নির্বাচন দরকার গণতন্ত্রের কারণে এবং নির্বাচন সুষ্ঠু হওয়ার উপায় আছে, এবং আমি যদি জনগণ যদি আমাকে সমর্থন দেয় আমার নির্বাচিত হওয়ার সুযোগ আছে। অনেক ধন্যবাদ, তারা হারাতে চায়। অনেক ধন্যবাদ সাইম খান। নিপুণ রায় চৌধুরী সরাসরি সাইম খান বলেছেন যে বিএনপির একটা অংশ মনে করে নির্বাচনে যাওয়া দরকার আছে, দলীয় সিদ্ধান্ত না মেনে তারা নির্বাচন করছে স্থানীয় পর্যায়ের, এবং সেখানে তিনি কিছু নামও বলেছেন যারা পদ পদবিতে আছেন। আপনি কি বলবেন? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, এই বিএনপিকে নিয়ে তো ষড়যন্ত্রের শেষ নেই, এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলছে। উনি একটা কথা বললেন যে পলায়ন নেতা কিভাবে বিএনপি নেতৃত্ব দিচ্ছেন। যে নেতা দেশের মাটিতে আসতে পারছে না কেন? এক ব্যক্তির প্রতিহিংসা রাজনীতির কারণে, যে প্রতিহিংসা রাজনীতির কারণে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একদম বৃদ্ধ এবং বয়োজ্যেষ্ঠ নারী নেত্রী, সব কিছুর বিবেচনায়, সামাজিকতা সব কিছুর বিবেচনায় তিনি কিন্তু জামিন পান। তিনি একজন অ্যাডভোকেট, তিনি খুব ভালোভাবে কিন্তু এই ব্যাপারে কিন্তু অবগত, ঠিক আছে। সেই জায়গা থেকে তাকে এখনো পর্যন্ত কারান্তরীণ করে রাখেছে। হ্যাঁ, আপনার বিচার বিভাগের নয়, নির্বাহী বিভাগের আদেশে তাকে জেল থেকে আপনার গৃহান্তরীণ করা হয়েছে। আজকে যদি বিচার বিভাগ সঠিকভাবে প্রয়োগ হতো, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এতদিন কারাগারে থাকতে হতো না, 7 দিনের মাথায় তিনি কারামুক্ত হতে পারতেন। এটা বাংলাদেশের সকল আইনজীবী থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত জানে। দ্বাদশ নির্বাচন কেমন হয়েছে সেটা তো বাংলাদেশের জনগণ ভোট বর্জনের মাধ্যমে আমি শেষ করে নিই। উপজেলা নির্বাচন তো আমি তো বললাম এটা আলোচনার বিষয়বস্তু না, এটা কোনো আলোচনার বিষয়বস্তু হতে পারে না। যেখানে আপনি বৃহৎ যে গণতান্ত্রিক অধিকার, যেটা বদলে ক্ষমতার পালা বদল, সেখানে আপনি গণতন্ত্রের টুটি চেপে আপনি কফিনে প্যারেক মেরে দেন, সেখানে আমার উপজেলা নির্বাচন তামাশার আর কি বাকি থাকে? আপনি তো জাতীয় নির্বাচনে তামাশা করে ফেলেছেন। দামি নির্বাচন করেছেন, দামি প্রধানমন্ত্রী হয়েছেন, দামি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। আপনার দলের নেতারাই বলে যে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই সরকার, হ্যাঁ অবশ্যই আওয়ামী লীগের নেতারাই বলেছে, যারা পরাজিত হয়েছে, এবং যারা পরাজিত হয় না তাদের নাম ঘোষণা হয়েছে, প্রত্যেকের নাম ঘোষণা। এই দ্বাদশ নির্বাচনে যে কয়টা হয়েছে প্রত্যেকের নাম ঘোষণা হয়েছে, এবং উপজেলা নির্বাচনেও যা হবে ঘোষণার মাধ্যমে ডিক্লেয়ার হবে। এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, এখানে কোনো ভোট প্রয়োজন নাই, এখানে কোনো কিছুই দরকার না। এখন এক শাসনতন্ত্র চলছে বাংলাদেশে। আমি শেষ করে আপনাদের দলের এই যে 38 জন, আপনার হিসাবে 38 জন সায়েমের বয়স যেখানে, আমি কিন্তু তার কিন্তু খুব একটা বেশি কাছে না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিভাবে ক্ষমতায় এসেছেন এটা নিয়ে সাইম প্রশ্ন তোলে। হ্যাঁ, আমি বলবো ওই তৎকালীন প্রেক্ষাপটে, রাজনীতির প্রেক্ষাপটে জনগণের গণ অভ্যর্থনার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা নিতে বাধ্য হয়েছেন জনগণের দাবিতে, এবং তিনি নিয়েছেন
জনগণের অধিকার প্রতিষ্ঠা করেন এবং সিপাহী বিপ্লবের মাধ্যমে কিন্তু তিনি ক্ষমতায় এসেছেন। এখন আমি পুরনো আলোচনায় গেলে আমার সময় কুলাবে না, এটা অনেক বড় ক্যানভাস হবে। আমি শুধু আসলে ইতিহাস তো হচ্ছে আপনার নিপুণরা ছোট্ট একটা প্রশ্নের জবাব দিবেন আমাকে। ভোট চুরি শুরু হয়েছে, আমার একটা ছোট্ট প্রশ্নের জবাব দেন। এই যে আপনার হিসেবেই 38 জন বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা কর্মী, বড় নেতা না, আপনার ভাষায় আমি বলছি, স্থানীয় পর্যায়ের নেতা কর্মী নির্বাচনে আছে এবং তারা মনে করছে, তারা বলছে প্রকাশ্যে পত্রপত্রিকা আসছে যে বিএনপি এই নির্বাচন তারা করবে, নির্বাচন করা উচিত। আচ্ছা শোনো, আমি বলি, এই যে যখন দ্বাদশ নির্বাচনের আগে অনেকগুলো কিংস পার্টির জন্ম হয়েছে, কারা তৈরি করেছে? এটা ডিজিএফআই, সরকারের এজেন্ট এরা মিলেই তো এগুলো করেছে। হ্যাঁ, খুব করেছে, খুব নাচানাচি করেছে, এই করেছে সেই করেছে, এবং তাদের কি ভরাডুবি হয়েছে সেটা তো বাংলাদেশের জনগণ দেখেছে। ঠিক এরকম করে আমি তো আপনাকে বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দল গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে মাঠে আছে, আন্দোলনে মাঠে থাকবে, আদর্শকে ধারণ করেই আছে, আদর্শকে ধারণ করেই থাকবে। উনি আদর্শ নিয়ে কথা বলে, আদর্শ যদি থাকে, লগি বৈঠের রাজনীতি কিন্তু বাংলাদেশে উন্নয় সৃষ্টি করেছেন। লাশের উপর নৃত্য করা উনার নেত্রীর আহ্বান, রাষ্ট্রের উপর নৃত্য, ওই আদর্শচ্যুত হয়ে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমরা রাজনীতি করি না। আমাদের আদর্শ কি? জনগণ হচ্ছে সবচেয়ে বড় শক্তি, জনগণের অধিকার জনগণের হাতে ফিরে দেব। অনেক ধন্যবাদ। আমি আরেকটা বিরতির পরে আপনার কাছে আবার আসি। না, আপনি এখানে এরা যে সরকারে এই 49 আপনি এখান থেকেই বলবেন, আমি একটা বিরতির সময় হয়েছে, আমি বিরতির পরে আপনার কাছে আবার আসছি। ওনাদেরই ইশারাতে যে তারা কথা বলছেন তা তো নয়, ওনাদের ভয়ভীতি, সবাই তো সব ভয়ভীতি উপেক্ষা করার সক্ষমতা সবার থাকে না, ঠিক আছে? তো এখন এই সরকার যেভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের অধিকারকে হরণ করে, সেখানে এক ব্যক্তি একটা মতামত, সেই মতামত দ্বিমত করবে, তা তো টুটি চেপে ধরবে। এখন সেই জায়গা পরিবেশ, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আপনার কাছে আসছি। শৃঙ্খলা বাহিনী, কারণ ওনার নিচে দর্শক, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আবার আপনারা এই অনুষ্ঠানে থাকবেন। ধন্যবাদ। বিরতির সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আপনাকে বিরতির আগে থামিয়েছিলাম যে বিএনপির যে কয়জন নেতাই প্রথম ধাপে নির্বাচনে অংশ নিচ্ছে, তাদের ব্যাপারে ইতিমধ্যে বিএনপি তাদেরকে শোকজ করেছে, তাদের ব্যাপারে আপনাদের দলীয় সিদ্ধান্ত, পরবর্তী সিদ্ধান্ত কি হবে এবং গঠনতন্ত্রে কি বলা আছে যদি দলের সিদ্ধান্ত না মানে? দলের সিদ্ধান্তর বাইরে যদি যায়, সেক্ষেত্রে আপনার শোকজ করা হচ্ছে, শোকজ করার পরে যথাযথ উত্তর না দেবেন এবং দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে সেখানে বহিষ্কার করা হচ্ছে। এটা তো আমাদের এই ব্যাপারে একদম মানে কঠিন স্টেপ নেওয়া হচ্ছে। এটা নিয়ে আর কোনো কিছু আলাপ করার কিছু নাই। একটা কথা ওবায়দুল কাদের সাহেব বললেন যে বিএনপি যখন কর্মসূচি দেন, তারা পাল্টা কর্মসূচি দেন, কারণ বিএনপি যদি কোনো ধরনের নাশকতা করেন, এই করেন, সে করেন, সেটাকে মোকাবেলা করার জন্য ওনারা পাল্টা কর্মসূচি দিয়ে ওনাদের ক্যাডার বাহিনীগুলোকে রাজপথে নামান। তো এই সন্ত্রাস বাহিনী থাকতে আর প্রশাসনের কি দরকার আছে? আইন শৃঙ্খলা বাহিনীর কি কাজ আছে? প্রধানমন্ত্রী থাকতে বিচার বিভাগের কি কাজ আছে? কারণ উনি তো প্রধানমন্ত্রী, মানে আমার নির্বাহী বিভাগে তো বিচার বিভাগের সব কাজ সেরে ফেলছেন। নির্বাচন কমিশন থাকতে আমি বলি আরে রাখেন ভাই, প্রধানমন্ত্রী থাকতে নির্বাচন কমিশনের কোনো কাজ নাই, তার শুধু একটু ঘোষণা দেবে, প্রধানমন্ত্রী একটা ঘোষণা পত্র পাঠিয়ে দেবেন, উনি ঘোষণা দিয়ে শেষ করবেন ওনার দায়িত্ব। এই হচ্ছে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে উত্তোলন করতে হলে বাংলাদেশের জনগণ, আমি একটা কথা আপনাকে বলি, বাংলাদেশের জনগণ লড়তে শিখেছে, হার মানতে শিখে নাই। হার মেনেছে এবং সেখানে ঘুরে দাঁড়িয়েছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, মৃত্যুকে আলিঙ্গন করেছে, কিন্তু বিজয়কে ঠিকই অর্জন করে নিয়ে আসতে সাফল্যতা দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। তাই তো আজকে আমরা স্বাধীন একটি বাংলাদেশ পেয়েছি। তো ঠিক একইভাবে এই অবৈধ শাসক গোষ্ঠীর অবৈধ ক্ষমতাকে মানে নিঃশেষ করে দেওয়ার জন্য বাংলাদেশের জনগণই গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে আবার ঘুরে দাঁড়াবে, লড়াই করবে, মৃত্যুকে আলিঙ্গন করবে, এই শেখ হাসিনার কবল থেকে, স্বৈরাচারের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করবে। সেই দিনের অপেক্ষায় আছে। আর এসব কিংস পার্টি, আতিপাতি, যেখানে আওয়ামী লীগ যে সংগঠনের কথা বলে, আওয়ামী লীগ এখন সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, আপমর জনগণ জানে। আজকে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে এমনভাবে র্যাগিং করে মারতে মারতে তাকে একদম অচেতন করে ফেলেছে। এই হলো তাদের সংগঠনের অবস্থা।
এখন আপনি যেখানে কেঁচো করতে যাবেন, আপনি বড় বড় লাঘব বুয়ার দুর্নীতিবাজদের খুঁজতে পাবেন। প্রত্যেকটা জায়গায় দুর্নীতিতে ছেয়ে গেছে। আজকে ব্যাংক ডাকাতিতে তাদের ছাত্রলীগের সভাপতিরা গ্রেফতার হয়। হ্যাঁ, তো আপনি একটা দুইটা না, প্রত্যেকটা সেক্টরে। আজকে ধরেন আমরা এই 3 জনই বসে আছি, আপনি যদি কোনো চুরির অভিযোগ পাবেন, দেখবেন একজন আওয়ামী লীগের নেতা সেখানে চুরির অভিযোগে কিন্তু ধরা পড়বে। এখানে কিন্তু কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ পরিস্থিতিটা ওই দিকে নিয়ে গেছে অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। এখানে কোনো শাসন ব্যবস্থা নাই, এখানে আইনের শাসন নাই, এখানে বিচার বিভাগের শাসন নাই, এখানে সুশাসন নাই, এখানে ন্যায় বিচার পাওয়ার কারোর কোনো অধিকার নাই। অবশ্যই হবে, বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে দেশনায়ক জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে, এবং বাংলাদেশের জনগণ সেই অধিকার প্রয়োগের মাধ্যমে তার সরকার গঠন করবে এবং এই সকল অপশক্তির বিনাশ হবে বাংলাদেশে। ধন্যবাদ আপনাকে। সাইম খান, আওয়ামী লীগই সন্ত্রাসী দল এবং ব্যাংক ডাকাতির সঙ্গে ছাত্রলীগের নাম জড়িয়েছে, কি বলবেন? আচ্ছা, আমি আপনাকে তার আগে বলি, নিপুণ দিয়ে এখানে খালেদা জিয়ার যে বিচারিক প্রক্রিয়া সেটা নিয়ে কথা বললেন। আমার একটা প্রশ্ন, খালেদা জিয়ার বিচারিক প্রক্রিয়ার আপিলের জন্য আপিল বিভাগ রয়েছে, কিন্তু বিএনপি কেন আপিল না করে কালক্ষেপণ করছে? আমি এটার কোনো পাই না যে আইনিভাবে মোকাবেলা না করে কেন তারা আপিল বিভাগে যে আপিল করছে না। নির্বাচন নিয়ে নিপুণদি বললেন যে নির্বাচনের ফলাফল আগে থেকে নির্ধারিত, ঘোষণা বাকি, উঠে খালি ঘোষণা দেওয়া। আপনি যদি খেয়াল করেন দেখবেন নির্বাচনের দিন আওয়ামী লীগের একজন প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন, এবং আওয়ামী লীগের হেভিওয়েট নেতা মন্ত্রী এই নির্বাচনে হেরেছে, এবং এমন লোকজন স্বতন্ত্র থেকে উঠে এসেছে যাদেরকে কল্পনাও করা হয়নি। তাইলে নির্বাচন যদি মানে ঘোষণাই বাকি থাকতো, ভাগাভাগি যদি আগেই হয়ে থাকতো, সেই লিস্টটা বিএনপি কোনোদিন প্রকাশ করতে পারে নাই। আবার নিপুণ দিয়ে এখানে বললেন যে একদিকে নির্বাচন হয় নাই বললেন, আরেকদিকে বললেন যে কিংস পার্টি নামে যারা আসছিল তাদের নাকি ভরাডুবি হয়েছে। ভরাডুবি তো নির্বাচনের মাধ্যমে হয়, নির্বাচন ছাড়া তো ভরাডুবি হতে পারে না, এটা ওই সময় হয় না। আবার নিপুণদি বললেন লগি বৈঠার রাজনীতি। 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠির রাজনীতি ছিল গুলির বিরুদ্ধে, বৃষ্টির মতো গুলি করুক, তার বিরুদ্ধে ছিল লগি বৈঠার রাজনীতি। সেটাকে যদি আপনি দেখবেন মহান মুক্তিযুদ্ধে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি এই যে হানাদার বাহিনী, এদের বিরুদ্ধে বাঙালির প্রথম রাজনৈতিক হাতিয়ার ছিল হলো বাঁশের লাঠি। সে বাঁশের লাঠির মতো আমি গুলির বিরুদ্ধে আমার লগি বৈঠা ইউজ করেছিলাম। আমি আপনাকে বলি নির্বাচন কমিশন নিয়ে এখানে কথা হয়েছে, মাগুরা মার্কা নির্বাচন যে নির্বাচন কমিশন করেছে সেই সাদেক নির্বাচন কমিশন আমরা দেখেছি। যে নির্বাচন কমিশন বিএনপির অধীনে নির্বাচন করার জন্য গো ধরে বসেছিল আজিজ মার্কা, সেই নির্বাচন আজ্ঞাবহ নির্বাচন কমিশন আমরা দেখেছি। আর বর্তমানে নির্বাচন কমিশন একটি স্বাধীন এবং অর্থনৈতিকভাবে, সাংবিধানিকভাবে এবং অর্থনৈতিকভাবে একটি সক্ষম প্রতিষ্ঠান। আপনি খেয়াল করলে দেখবেন নির্বাচনকালীন কর্মকাণ্ডের জন্য সরকারের একজন মন্ত্রীকে তারা তলব করে পাঠিয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। এইটা হলো নির্বাচন কমিশনের সক্ষমতা। এখন সন্ত্রাসীর দল, আপনি দেখবেন যে ছাত্রদল নেতা ব্যাংক ডাকাতি করতে যেয়ে মানে আইন শৃঙ্খলা বাহিনীর 2 জন সদস্যকে গুলি করে মেরে ফেলেছিল, সেই ছাত্রদল নেতা দেশ থেকে পালিয়ে গিয়েছে। এবং আমরা দেখেছি যে ক্যাম্পাসে আপনি এখনও 2000 শামসুন্নাহর হলের মুভমেন্ট দেখলে বুঝবেন চারুকলায় কিভাবে ঢুকে ছাত্রদলের নেতারা কর্মীরা এই ধরনের সন্ত্রাসী এবং অভয়ারণ্য আমরা দেখেছি কিভাবে জগন্নাথ হলে সন্ত্রাসী বাহিনী গিয়ে ছাত্রদের হটিয়ে কিভাবে হল দখল করেছে, জহুরুল হক হলে হল দখল করেছে 2001-এর নির্বাচন পরবর্তী সময়, এগুলো আমরা দেখেছি। কিন্তু বিষয়টা হলো এগুলো বিগত দিনের কথা আপনি বলতে পারি, কিন্তু আজকের বাংলাদেশে আপনি গণতন্ত্র নির্বাচন নিয়ে আপনার স্ট্যান্ড পয়েন্টটা কোথায়? আপনি যদি গণতান্ত্রিক আন্দোলনকে ধারণ করেন তাহলে আপনি সরকারের বিরুদ্ধে আন্দোলনে সফল হচ্ছেন না কেন? আমি তো 1996 সালে আপনি যখন গো ধরে বসেছিলেন একটা প্রশাসনের নির্বাচন করে ক্ষমতায় থাকবেন, আমি গণ আন্দোলন করে আমি দেখিয়েছি যে কীভাবে ক্ষমতা থেকে নামাতে হয়। 2006 সালে নির্বাচনের ইসার পরে যখন ক্ষমতা ছাড়ার পরে যখন ইয়েসউদ্দিন ফখরুদ্দিন আসার আগে যখন গো ধরে বসেছিলেন আজিজ মাখার কমিশন দিয়ে নির্বাচন করে এবং নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন, সাধারণ ক্লোজ অ্যাক্টের ধারায় সে নির্বাচন বাতিল করে নাকে খত দিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করেছিল এবং তার কাছে মাথা নত করেছিল। এটাই গণ আন্দোলনের রূপরেখা, এটাই গণতান্ত্রিক আন্দোলনের সফলতা। আওয়ামী লীগ করে দেখেছে। আওয়ামী লীগ কেন পারে? আওয়ামী লীগ পারে এই কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্যাক্রিফাইসের, আত্মত্যাগের ওই মনোবল এবং আদর্শিক জায়গা থেকে তারা ওই মনোবলকে ধারণ করে লড়াই সংগ্রাম করে। এই লড়াই সংগ্রামের ধারা আওয়ামী লীগের ঐতিহাসিকভাবে ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগ করে আসছে। আপনি একদিকে আন্দোলনে পারবেন না, আপনি নির্বাচনে আসবেন না, তাহলে আপনার জন্য আছে কি? একটা রাজনৈতিক দলের জন্য আর থাকে কি? থাকে হলো
আহাজারি করা। বলতে পারবেন আপনি না। আপনি প্রতিনিয়ত আপনার আন্দোলন মধ্যে সফল হয়েছে বলে আজকে আপনাদেরকে আমি দামি স্বামী নির্বাচন করতে হয়েছে। আন্দোলন নির্বাচন আমি করতে পেরেছি, আপনি তো স্বামী দামি। আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতার কথা বলেন, 96 সালে প্রহসনের নির্বাচন করে 48 জন বিনা আর ঘোষণা দেওয়ার কি আছে? এই তো ঘোষণা তো লিখিত, ঠিক আছে, আমরা পাঠ আজকে তো করছি। ঘোষণা আজকে আপনাদেরকে আমরা আন্দোলনে সফল হয়েছি বলে দলীয় প্রতীক আপনাদেরকে তুলে দিতে হয়। মাগুরা মার্কা আপনারা নৌকা মার্কা নিয়ে জনগণের কাছে আর যেতে পারেন না। আমরা নৌকা মার্কা নিয়ে অবশ্যই জনগণের কাছে, আপনি আসেন না ধানের শীষ নিয়ে, দেখেন নৌকা মার্কা নিয়ে জনগণ কিভাবে জনগণের কাছে যাবো না, ধানের শীষ নিয়ে আসবো অবশ্যই। আপনি যেদিন বাংলাদেশ মনে করেন আপনার মধ্যে ওই না গেলে তো বুঝতে পারবেন। আপনি মনে করেন না আপনার মধ্যে ওই স্পিরিট আছে, আমরা যাবো ধানের শীষ নিয়ে। আপনি মনে করেন না আপনার মধ্যে ওই স্পিরিট আছে, আপনি জনগণের কাছে যেতে পারবেন। এখন নৌকা নিয়ে দাঁড়ানোর সক্ষমতা নাই। নৌকা স্বাধীনতার মার্কা, নৌকা আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মার্কা, নৌকা স্বাধীনতার মার্কা। আপনারা নৌকাকে কেন প্রত্যাহার করলেন? নৌকাকে প্রত্যাহার করছে হলো একটি রাজনৈতিক শক্তি যখন গণতন্ত্র এবং নির্বাচনের বিরুদ্ধে কাজ করতেছে, সেই কারণে আমরা আমাদের কৌশল নিতে হয়েছে। আমাদের নিপুণ রায় চৌধুরী এবং সাইম খান, আমাদের হাতে একদম সময় নাই। আমরা আপনাদের অনেক ধন্যবাদ। নৌকা নাকি ধানের শীষ, বাংলাদেশের মানুষ সে সিদ্ধান্ত নেবে। সুপ্রিয় দর্শক, এই আলোচনা আজকে এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি।